প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আমি সাদিয়া ইসলাম, সহকারী শিক্ষিকা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপরে একটি ক্লাস নেব। তাহলে তোমরা দেরি না করে বই, খাতা, কলম নিয়ে বসে যাও এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করো। গত ক্লাসে তোমরা পাঠ 1 থেকে 9 পড়েছ। সেখান থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে তোমরা জেনেছ। সেখান থেকেই দুটি প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের পূর্বপাঠ যাচাই করে নিচ্ছি। তোমরা বোর্ডের প্রশ্ন দুটো দেখতে পাচ্ছ। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, বিজ্ঞান কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, বিজ্ঞান হচ্ছে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। তাহলে বিজ্ঞান বলতে মূলত আমরা কি বুঝি? বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ দ্বারা সমর্থিত এবং বিজ্ঞানসম্মত একটি দৃষ্টিভঙ্গি। আমার দ্বিতীয় প্রশ্নটি আছে, মৌলিক একক কাকে বলা হয়? হ্যাঁ, আমি আশা করি তোমাদের সকলেরই মনে আছে, মৌলিক একক হচ্ছে সে সকল একক যারা প্রত্যেকেই নিজের স্বয়ংসম্পূর্ণ এবং অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়। এগুলো কোন ধরনের একক? যেমন সময়ের একক, তাপমাত্রার একক, পদার্থের পরিমাণের একক, বিদ্যুৎ প্রবাহের একক। এই এককগুলো হলো মৌলিক একক। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অধ্যায় 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, এই অধ্যায়ের পাঠ 10 থেকে 12 পড়াবো। সাথে সাথে আমি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনের শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর পাশাপাশি আমি তোমাদের সাথে এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করে তোমাদের সাথে সমাধান করব। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ক্ষেত্রফল কি তা পরিমাপ করতে পারবে, আয়তন পরিমাপ করতে পারবে, তাপমাত্রা পরিমাপ করতে পারবে এবং অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা পড়ব পাঠ 10। পাঠ 10-এ রয়েছে ক্ষেত্রফল ও তার পরিমাপ। ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? ক্ষেত্রফল হচ্ছে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল। তাহলে একটি বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে তার ক্ষেত্রফল বলা হয়। ক্ষেত্রফলের একক মূলত যৌগিক একক, কারণ ক্ষেত্রফলের একক দৈর্ঘ্য ও প্রস্থের এককের উপর নির্ভর করে। ক্ষেত্রফলের এককে বর্গ একক হিসেবে চিহ্নিত করা হয়। যদি কোনো একটি বস্তুর দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ মিটারে প্রকাশিত থাকে তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার। আর যদি কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সেন্টিমিটার এবং প্রস্থ সেন্টিমিটারে প্রকাশিত থাকে তাহলে একক হবে বর্গ সেন্টিমিটার। এভাবেই ক্ষেত্রফল পরিমাপ করা হয়ে থাকে। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটি টেবিল দেখা যাচ্ছে। এই টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে আমরা এই টেবিলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, এবার আমরা পড়ব পাঠ 11। পাঠ 11-তে রয়েছে আয়তন ও তার পরিমাপ। আয়তন বলতে আমরা কি বুঝি? আমরা সহজ কথায় বলি যে কোনো একটি বস্তু যতটুকু জায়গা দখল করে সেটুকুই হচ্ছে তার আয়তন। মূলত আয়তনকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল বলা যেতে পারে। তাহলে আমরা যদি এভাবে বলি যে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফলকে তার আয়তন বলা হয়, সেক্ষেত্রে উত্তরটি সঠিক হবে। আয়তন পরিমাপের জন্য একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রয়োজন। তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ গুণ করার ফলে এই টেবিলের ক্ষেত্রফল আমরা বের করতে পেরেছিলাম। এবার যদি এই টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণ করি তাহলে এখান থেকে আমরা এই টেবিলটির আয়তন পেয়ে যাব। তাহলে এভাবেই আমরা আয়তন পরিমাপ করতে পারি। পাঠ 12-তে রয়েছে তরল পদার্থের আয়তন নির্ণয়। তরল পদার্থের আয়তন আমরা মাপজোক ব্যবহারের সাহায্যে নির্ণয় করে থাকি। এবার আমরা জানব তাপমাত্রা পরিমাপ সম্পর্কে। তাপমাত্রা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। বিভিন্ন সময় রেডিও এবং টেলিভিশনের খবরের মাধ্যমে আমরা তাপমাত্রা সম্পর্কে জেনে থাকি। তাপমাত্রা নির্ণয়ের আন্তর্জাতিক পদ্ধতিতে যে এককটি রয়েছে সেটি হলো কেলভিন। তবে ব্যবহারিক কাজের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত যে তাপমাত্রা পরিমাপের একক সে দুটি হচ্ছে ফারেনহাইট এবং সেলসিয়াস।
ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। আমরা এবার তাপমাত্রা পরিমাপের একটি পরীক্ষা সম্পর্কে জানব। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি কিসের চিত্র বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, এটি হচ্ছে একটি থার্মোমিটারের চিত্র। থার্মোমিটারের সাহায্যে আমরা দেহের তাপমাত্রা পরিমাপ করে থাকি। এবার একটি পরীক্ষণের মাধ্যমে কিভাবে আমরা থার্মোমিটারকে ব্যবহার করে দেহের তাপমাত্রা নির্ণয় করতে পারি সে সম্পর্কে আমরা জানব। এক্ষেত্রে প্রয়োজন হবে আমাদের একটি ডাক্তারি থার্মোমিটার। একটি ডাক্তারি থার্মোমিটারে 94 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগাঙ্কিত থাকে। এই যে দাগাঙ্কিত তাপমাত্রা, এর মাধ্যমে আমরা আসলে তাপমাত্রা নির্ণয় করি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থার্মোমিটারে অবস্থিত পারদ স্তম্ভ। দেহের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই পারদ স্তম্ভটি ওঠানামা করে। এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় হবে একটি থার্মোমিটারের পারদ স্তম্ভ যেই পাশে আছে সেই স্থানটিকে আমরা জিহ্বার নিচে অথবা হাতের নিচে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট রাখার পরে আমরা যখন থার্মোমিটারটিকে বের করব তখন আমরা দেখতে পাবো থার্মোমিটারের যে পারদ স্তম্ভ রয়েছে সেটি আমাদের দেহের তাপমাত্রা অনুযায়ী উপরের দিকে উঠেছে। ঠিক যে জায়গায় গিয়ে পারদ স্তম্ভটি অবস্থান করছে সেই জায়গার দাগাঙ্কিত তাপমাত্রাটাই হবে আমাদের দেহের তাপমাত্রা। তাহলে এভাবে আমরা থার্মোমিটারের সাহায্যে দেহের তাপমাত্রা পরিমাপ করতে পারি। শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনের শূন্যস্থান পূরণগুলো পড়ে নেব। তোমরা বোর্ডে অনুশীলনের শূন্যস্থান পূরণগুলো দেখতে পাচ্ছ। এক্ষেত্রে প্রথম যে শূন্যস্থান পূরণ রয়েছে সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে পরিমাপের একক 2 প্রকার, ড্যাশ ও ড্যাশ। এক্ষেত্রে কি হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, পরিমাপের একক 2 প্রকার, মৌলিক একক এবং যৌগিক একক। শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর শূন্যস্থান পূরণে বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা ড্যাশটি। হ্যাঁ, আমরা পড়েছিলাম যে আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা হবে 3টি। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে 3টি। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সকল পদ্ধতিতে সময়ের একক ড্যাশ। আমরা পড়েছি সকল পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। এবার আমরা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নে চলে যাব। আমাদের 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে কি বলা হয়েছে? হ্যাঁ, আমাদের 1 নম্বর বহু নির্বাচনীতে বলা হয়েছে ভরের একক কোনটি? আমরা সবাই কিন্তু জানি যে ভরের একক হচ্ছে কি এক প্রকার মৌলিক একক, এবং সেখান থেকে আমরা জানি ভরের একককে বলা হয় কিলোগ্রাম। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? হ্যাঁ, উত্তর হবে কিলোগ্রাম। আমাদের 2 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে বলা হচ্ছে একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে? একটি ইট যে জায়গা দখল করে তাকে তার আয়তন বলা হয়। কারণ আমরা আয়তনের সংজ্ঞা পড়তে গিয়ে জেনেছিলাম যে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে আয়তন। এবার আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি বোর্ডে, তাই না? এখানে চিত্র এ এবং চিত্র বি রয়েছে। চিত্র এতে আমরা কোনো একটি বস্তু দেখতে পাচ্ছি এবং চিত্র বিতে আমরা একটি পাত্র দেখতে পাচ্ছি যেখানে পানি পূর্ণ রয়েছে এবং একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। পাথরকে সুতা দিয়ে ঝুলিয়ে রাখার আগে পানির আয়তন ছিল 10 ঘন সেন্টিমিটার, কিন্তু পাথরটি দেওয়ার পরে আয়তন হয়ে গেল 15 ঘন সেন্টিমিটার। এবার এখান থেকে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে অনুশীলনের 3 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে বলা হয়েছে বি চিত্রে পাথরটির আয়তন কত? আমরা যে দুটি চিত্র দেখেছিলাম সেখানে বি চিত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে একটি পাত্র পানিপূর্ণ অবস্থায় তার আয়তন ছিল 10 ঘন সেন্টিমিটার এবং সেখানে পাথরটি ডুবানোর পর পানির আয়তন বেড়ে হয়ে গেল 15 ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাথরের আয়তনটা কিভাবে বের করতে পারি? হ্যাঁ, 15 ঘন সেন্টিমিটার থেকে 10 ঘন সেন্টিমিটারকে বিয়োগ দিলে পাথরের আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? হ্যাঁ, উত্তর হবে 5 ঘন সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই চিত্রে নির্দেশিত যে বস্তুটি রয়েছে সেই বস্তুটির আয়তন প্রকাশের জন্য কয়টি এককের প্রয়োজন হবে? আমরা জানি যে আয়তনের একক 3টি এককের উপর নির্ভরশীল, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? হ্যাঁ, এক্ষেত্রে উত্তর হবে 3টি। শিক্ষার্থীরা, এখন আমরা প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব। আমাদের 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে
প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন কেন? আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি পরিমাপের প্রয়োজনীয়তা আমরা বোধ করে থাকি। বাজার থেকে যখন আমরা চাল ডাল কিনতে যাই তখন যদি আমরা সঠিক পরিমাপ না বলতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে সঠিকভাবে সবকিছু সম্ভব হবে না। তেমনি একটি শ্রেণীকক্ষে কয়টি চেয়ার বা টেবিল আমরা বসাতে পারবো সেটা যদি আমরা পরিমাপ না জানি তাহলে বলতে পারবো না। অথবা নির্দিষ্ট একটি এরিয়াতে একটি কক্ষ করলে সেখানে কতটি আসবাবপত্র রাখা যাবে সেটিও কিন্তু পরিমাপের মাধ্যমে আমরা বুঝতে পারি। তাহলে দেখো আমাদের জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অনেক বেশি, এজন্যই আমাদের প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন হয়। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মৌলিক এককগুলো কি কি? আমরা মৌলিক একক সম্পর্কে জেনেছি যে সকল একক নিজের স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাদেরকে মৌলিক একক বলা হয়ে থাকে। মৌলিক একক আমরা বইয়ের 6টি একক সম্পর্কে জেনেছি। সেই 6টি একক কি কি? হ্যাঁ, 6টি একক হচ্ছে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, পদার্থের পরিমাণের একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলো ও জলের একক। এই এককগুলো সম্পর্কে আমরা এই বইয়ে জেনেছি। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন কেন? এককের গুণিতক বা ভগ্নাংশ আসলে আমাদের প্রয়োজনীয়তা অনুসারেই এসেছে। যেমন আমি যখন বাজার থেকে কাপড় কিনতে যাব তখন সেটা আমি সেন্টিমিটার অথবা মিটারে পরিমাপ করছি, কিন্তু যখন আমি একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপবো তখন কিন্তু আমি সেটাকে মিটারে প্রকাশ করতে পারবো না, আমাকে অবশ্যই তার থেকে ক্ষুদ্র পর্যায়ে চলে আসতে হবে, অর্থাৎ সেন্টিমিটারে পরিমাপ করতে হবে। আবার একইভাবে আমি যদি একটি পয়সার পুরুত্ব পরিমাপ করতে যাই তখন কিন্তু সেটা সেন্টিমিটারে প্রকাশ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে মিলিমিটার। আবার এর চাইতেও বেশি যখন আমি রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করব তখন কিন্তু মিটারে নয়, আমরা পরিমাপ করব কিলোমিটারে। আসলে আমাদের প্রয়োজনীয়তা অনুসারে এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন পড়েছে। আমাদের 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? আমরা জেনেছি ক্ষেত্রফল হচ্ছে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল। আর যদি আয়তনের কথা আমরা বলতে চাই, আয়তন হচ্ছে কোনো একটি বস্তু যতটুকু জায়গা দখল করে অথবা কোনো একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফলই হচ্ছে তার আয়তন। ক্ষেত্রফলের সূত্র নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তনের ক্ষেত্রে বলতে পারি আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, আয়তনের একক হচ্ছে ঘন একক। তাহলে এভাবে আমরা ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। তাহলে আমার মনে হয় তোমরা সকলেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই তাহলে খাতা কলম নিয়ে বসে যাও। 1 নম্বর গাণিতিক প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখো তো। হ্যাঁ, 1 নম্বর গাণিতিক প্রশ্নে বলা হয়েছে কোনো একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ যদি 4 মিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে কি কি দেয়া আছে? দৈর্ঘ্য দেয়া আছে এবং প্রস্থ দেয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব? আমরা লিখব দেয়া আছে দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমরা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান এবং প্রস্থের জায়গায় প্রস্থের মান বসিয়ে এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 20 বর্গ মিটার। বর্গ মিটার কেন হবে? কারণ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের একক, এক্ষেত্রে মিটার, এজন্য উত্তর হবে বর্গ মিটার। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 20 বর্গ মিটার। আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যায় বলা হয়েছে একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ কত? তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে এক্ষেত্রে প্রস্থ বের করতে হবে। তাহলে প্রথমে আমরা আগের অঙ্কের মতো লিখে নেই। দেয়া আছে ক্ষেত্রফল 20 বর্গ মিটার, দৈর্ঘ্য 5 মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ।
এবার আমরা কি করব, আমরা বের করব প্রস্থ। আমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার সময় একটি জিনিস মাথায় রাখবো, আমরা যাকে বের করব তাকে অবশ্যই আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, হ্যাঁ এক্ষেত্রে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এবার আমরা বের করব প্রস্থকে, তাহলে প্রস্থকে বাম পাশে রেখে দৈর্ঘ্যকে আমরা ডান পাশে নিয়ে যাব। যেহেতু দৈর্ঘ্য এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে যখন চলে যাবে সে হয়ে যাবে ভাগ। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এবার আমরা শুধু মান বসিয়ে দেই। ক্ষেত্রফলের মান ছিল কত, 20 বর্গমিটার, আর দৈর্ঘ্যের মান ছিল 5 মিটার। ভাগ করলে আমরা এখান থেকে পাবো 4 মিটার। তাহলে এক্ষেত্রে উত্তর কি হলো, উত্তর হলো এই কক্ষটির প্রস্থ হবে 4 মিটার। আমি আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে সবাই একটু 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। আমাদের 3 নম্বর গাণিতিক সমস্যায় বলা হয়েছে একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, অর্থাৎ এখানে লম্বা বলতে তার দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। তাহলে একটি বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, এক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং বলা হয়েছে বাক্সটি 5 সেন্টিমিটার উঁচু। এই 5 সেন্টিমিটার উঁচু বলতে বাক্সটির উচ্চতাকে বোঝানো হয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে কিন্তু কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলেছে এরূপ 100 খানা বাক্সের আয়তন কত। আমরা প্রথমে একটি বাক্সের আয়তন বের করব, সেখান থেকে আমরা 100টি বাক্সের আয়তন বের করতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা প্রথমেই লিখে নেই, দেয়া আছে দৈর্ঘ্য সমান সমান 20 সেন্টিমিটার, প্রস্থ সমান সমান 10 সেন্টিমিটার এবং উচ্চতা সমান সমান 5 সেন্টিমিটার। আমরা জানি আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবার আমরা তিনটি মান বসিয়ে দেই, অর্থাৎ 20, 10 এবং 5। এই তিনটি মান বসাবো এবং এই ক্ষেত্রে একক হবে কি ঘন সেন্টিমিটার, কারণ সবগুলোই সেন্টিমিটারে রয়েছে। এক্ষেত্রে উত্তর আমরা কত পেলাম, হ্যাঁ উত্তর পেলাম আমরা 1000 ঘন সেন্টিমিটার। এই যে 1000 ঘন সেন্টিমিটার আমরা উত্তর পেলাম, এটি কিন্তু একটি বাক্সের আয়তন। আমাদেরকে বের করতে হবে কি 100টি বাক্সের আয়তন। তাহলে আমরা লিখি যে একটি বাক্সের আয়তন 1000 ঘন সেন্টিমিটার, অতএব 100টি বাক্সের আয়তন কি করতে হবে, হ্যাঁ গুণ করতে হবে। এবার আমরা কি করব, 100 গুণ 1000 ঘন সেন্টিমিটার। এখান থেকে আমরা উত্তর পেলাম 1 লাখ ঘন সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, 100টি বাক্সের আয়তন 1 লাখ ঘন সেন্টিমিটার। তোমরা বুঝতে পেরেছো তো সবাই? আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা অধ্যায় 1 বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ের পাঠ 1 থেকে 12 পড়েছো। সাথে অনুশীলনের শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং গাণিতিক সমস্যাগুলিও সমাধান করেছো। এখন এই অধ্যায় থেকে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের মাধ্যমে অধ্যায়টি বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা বোর্ডে কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। চলো আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্নে বলা হয়েছে এসআই এর পূর্ণরূপ কি। আমরা জানি যে একক পরিমাপের যে আন্তর্জাতিক পদ্ধতি সেটাই হচ্ছে এসআই একক পদ্ধতি। এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে এসআই এর পূর্ণরূপ কি, তোমরা কি বলবে, হ্যাঁ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। 2 নম্বর প্রশ্নে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আয়তন কাকে বলে। আমরা পড়েছি আয়তন কি, কোন একটি বস্তু যতটুকু জায়গা দখল করে সেই জায়গাটুকুই হচ্ছে তার আয়তন। এবং আয়তন নির্ণয়ের পদ্ধতি কি, আমরা জানি আয়তন পরিমাপের জন্য আমাদের কোনো একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রয়োজন হয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে গুণ করে আমরা সেই বস্তুর আয়তন নির্ণয় করে থাকি। এবং আয়তনের একক হচ্ছে ঘন একক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি মিটার হয় আয়তন হবে ঘন মিটার, আর যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেন্টিমিটার হয় আয়তন হবে ঘন সেন্টিমিটার। এবার দেখো
3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্ষেত্রফল কাকে বলা হয়। ক্ষেত্রফল কাকে বলে? হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে কোন একটি বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে বলা হয় তার ক্ষেত্রফল। অর্থাৎ কোন বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে আমরা সেই বস্তুটির ক্ষেত্রফল বের করতে পারবো। এই ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মিটারে থাকে ক্ষেত্রফল হবে মিটার বর্গ মিটার, এবং দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সেন্টিমিটারে থাকে তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা কোন একটি বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার দেখো 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সিসি কি। সিসি এর পূর্ণরূপ কিন্তু আমরা পড়েছি। সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ এটি হচ্ছে বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটার হচ্ছে আয়তন পরিমাপের একক। এখন দেখো আয়তন পরিমাপের একক কখন সিসি বা কিউবিক সেন্টিমিটার হবে, সেটা হচ্ছে আমরা যে এককের 3টি পদ্ধতি পড়েছি সেখানে যে সিজিএস পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে যখন তুমি কোনো একটি বস্তুর আয়তন পরিমাপ করবে তখন তার একককে তুমি সিসি এর মাধ্যমে প্রকাশ করবে, অর্থাৎ কিউবিক সেন্টিমিটারের মাধ্যমে প্রকাশ করবে। তাহলে সিসি কি আমরা জানতে পারলাম। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্যান্ডেলা কি। ক্যান্ডেলা কথাটি আমরা কোথায় শুনেছি তোমাদের মনে আছে? হ্যাঁ, ক্যান্ডেলা শুনেছি আমরা মৌলিক এককের উদাহরণ থেকে, অর্থাৎ যে সকল একক নিজের স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো এককের উপর নির্ভর করে না তারাই হচ্ছে মৌলিক একক। এবং সেই মৌলিক এককেরই একটি উদাহরণ হচ্ছে ক্যান্ডেলা, যা হচ্ছে আলোক ঔজ্জ্বল্যের একক। অর্থাৎ কোনো একটি স্থানের আলোক ঔজ্জ্বল্য পরিমাপ করার জন্য আমরা যে এককটি ব্যবহার করব সেটি হচ্ছে ক্যান্ডেলা। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? যে ক্যান্ডেলা হচ্ছে আলোক ঔজ্জ্বল্য পরিমাপের একক। শিক্ষার্থীরা, এবার আমরা এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নেই। তোমরা বোর্ডে 3টি অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। তাহলে দেখে নিই আমাদের প্রথম প্রশ্নটি কি দেয়া আছে। দেখো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নে দেয়া আছে ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে পার্থক্য লেখো। ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে আমরা বলে থাকি ক্ষেত্রফল। আর আয়তন কি? আয়তন হচ্ছে কোনো একটি বস্তু যতখানি জায়গা দখল করে, অর্থাৎ কোনো একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফলকে আমরা বলতে পারি তার আয়তন। শিক্ষার্থীরা, এবার দেখো দ্বিতীয় পার্থক্যে আমরা কি লিখতে পারি। দ্বিতীয় পার্থক্যে আমরা লিখতে পারি ক্ষেত্রফলের একক দৈর্ঘ্য এবং প্রস্থের এককের উপর নির্ভর করে। এজন্য কিন্তু ক্ষেত্রফল হচ্ছে কি একটি যৌগিক একক, কারণ এর একক দৈর্ঘ্য এবং প্রস্থের এককের উপর নির্ভর করে। একইভাবে আমরা আয়তনের ক্ষেত্রে কি বলতে পারি? আয়তনের ক্ষেত্রে বলতে পারি আয়তনের একক দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার এককের উপর নির্ভর করে। কারণ আয়তনের একক কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার এককের উপর নির্ভর করে, এজন্য আয়তন হচ্ছে এক ধরনের যৌগিক একক। এবার দেখো আমরা বলতে পারি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা বর্গের মাধ্যমে প্রকাশ করে থাকি। একইভাবে আয়তনের কথা যদি বলতে হয়, আয়তনকে আমরা প্রকাশ করি ঘন এককের মাধ্যমে। ক্ষেত্রফলের এককের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ যদি মিটারে থাকে ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার। আর কোনো বস্তু যদি দৈর্ঘ্য সেন্টিমিটার এবং প্রস্থ সেন্টিমিটারে থাকে তাহলে এই ক্ষেত্রে একক হবে বর্গ সেন্টিমিটার। আয়তনের ক্ষেত্রে ঠিক একইভাবে যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি মিটারে থাকে তাহলে একক হবে ঘন মিটার। আর যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সেন্টিমিটারে থাকে তাহলে একক হবে ঘন সেন্টিমিটার। তাহলে এভাবে আমরা ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয় কেন। আমরা আসলে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য দিয়েই তাকে বিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে পারবো না। কেন পারবো না? কারণ সব ঘটনাই বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়। যেই ঘটনা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত এবং স্বীকৃত সেই ঘটনাগুলোই কিন্তু বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আমরা দেখো যখন এই অধ্যায় প্রথমে পড়েছিলাম তখন কিন্তু আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার কতগুলো ধাপ পড়েছিলাম। এই ধাপগুলো দিয়ে আসলে কি বোঝায়? এই ধাপগুলো দিয়ে বোঝানো হয়েছে কোনো একটি তথ্য আমরা বললেই সেটা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে না বা সেটা বিজ্ঞান হয়ে যাবে না। আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে, অর্থাৎ ওই যে ধাপ অনুসরণ করে আমাদেরকে আসতে হবে। দেখো ওই ধাপগুলোতে কি ছিল যে প্রথমে আমাদের কি করতে হবে, একটা প্রশ্ন বা সমস্যা নির্বাচন করা হবে। প্রশ্ন বা
তথ্যই আমরা পাবো না। সর্বপ্রথম আমাদেরকে কোনো একটা প্রশ্ন বা সমস্যার সম্মুখীন হওয়ার ফলেই কিন্তু আমরা গবেষণা করি বা নতুন কিছু আবিষ্কার করি। তাহলে এক্ষেত্রে কি করব, প্রথমেই প্রশ্ন বা সমস্যা নির্বাচন, এরপরে ওই সমস্যা নিয়ে বিদ্যমান তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ প্রচলিত কোনো তথ্য বা অন্য কোনো বিভিন্ন জায়গা থেকে গৃহীত তথ্য নিয়ে আমরা ওই সম্পর্কে যে তথ্যগুলো সেগুলো আমরা সংগ্রহ করব। তথ্য সংগ্রহ করার পরে আমরা কি করব, তথ্য সংগ্রহ করার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের দ্বারা সেই বিষয়টি প্রমাণ করব এবং প্রমাণ করার পরেই কিন্তু সেটা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যে কোনো একটি কথা বা যে কোনো একটি জ্ঞান হঠাৎ করে আমি প্রকৃতি সম্পর্কে দিলেই সেটি বিজ্ঞান হয়ে যাবে না। এক্ষেত্রে আমাকে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের দ্বারা অগ্রসর হতে হবে এবং তখনই আমি তাকে বিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে পারবো। এবার দেখো ৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তনের একক একটি যৌগিক একক ব্যাখ্যা করো। আয়তনের একক একটি যৌগিক একক, এটা আমরা আগে যখন যৌগিক এককের উদাহরণ করেছিলাম তখন আমরা জেনেছিলাম। আয়তন বলতে মূলত আমরা কি বুঝি, আমরা বুঝি কোন একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল হচ্ছে তার আয়তন। এই আয়তন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার উপর নির্ভর করে, অর্থাৎ এই আয়তনের এককটি 3টি এককের উপর নির্ভর করে। কি কি একক? দৈর্ঘ্যের একক, প্রস্থের একক এবং উচ্চতার একক। এই 3টি এককের উপর আয়তনের একক নির্ভর করে। এজন্য কিন্তু আয়তনের একক হচ্ছে যৌগিক একক। তাহলে এক্ষেত্রে আয়তনের একক একটি যৌগিক একক সেটা আমরা বলতে পারি, কারণ আয়তনের একক দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার উপর নির্ভর করে এবং আয়তনের একক হচ্ছে ঘন একক। অর্থাৎ যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিটারে থাকে তাহলে আয়তনের একক হবে ঘন মিটার, আর যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেন্টিমিটারে থাকে তাহলে আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার। শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাসের আলোচনা এখানেই শেষ। এবার আমি তোমাদের দুটি প্রশ্নের মাধ্যমে আজকে আমি যে পড়ালাম সেই পড়া থেকে তোমাদের পাঠ যাচাই করে নেব। তোমরা বোর্ডে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি বলা হচ্ছে মৌলিক একক কাকে বলে ও কি কি। আমার মনে হয় তোমাদের সকলেরই মনে আছে, মৌলিক একক হচ্ছে সে সকল একক যা নিজেই স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়। এবং কি কি? হ্যাঁ, সময়ের একক, তাপমাত্রার একক, ভরের একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক ও জলের একক, পদার্থের পরিমাণের একক ইত্যাদি। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্ষেত্রফল কাকে বলা হয় এবং ক্ষেত্রফলের একক কি। ক্ষেত্রফল কাকে বলা হয় তোমাদের সকলেরই মনে থাকার কথা। ক্ষেত্রফল হচ্ছে কোন একটি বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থ মিটারে প্রকাশিত থাকে তাহলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার, আর যদি দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে প্রকাশিত থাকে ক্ষেত্রফলের একক হবে কি? বর্গ সেন্টিমিটার। তাহলে এভাবেই আমরা কোনো একটি বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, এবার তোমরা তোমাদের ডায়েরি বের করে তোমাদের বাড়ির কাজ লিখে নাও। আজকে তোমাদের বাড়ির কাজ নং 2। বাড়ির কাজ নম্বরটি সবাই অবশ্যই সঠিকভাবে লিখবে এবং তোমাদের বাড়ির কাজ থাকবে অধ্যায় 1-এর অনুশীলনীর যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে, অর্থাৎ আমরা যে 3টি অঙ্ক আজকে করলাম এই 3টি অঙ্কই তোমরা বাড়ির কাজ হিসেবে তোমাদের HW কপিতে করবে। তাহলে সবাই লিখে নাও বাড়ির কাজ নম্বর 2, অনুশীলনীর গাণিতিক সমস্যাবলী। শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা এখানেই শেষ। আমি আশা করি তোমরা সকলেই আমার পড়ানো বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ক্লাস সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।